প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। ফ্রিজ একটাই ওয়ালটন, ফ্রিজ একটাই ওয়ালটন, ফ্রিজ একটাই ওয়ালটন। দর্শক, আমরা জানি যে গত বছরের এপ্রিল থেকে শুরু করে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে শুল্ক আরোপ করছিল গ্লোবালি বিভিন্ন দেশের উপরে, তো বাংলাদেশও তার বাইরে ছিল না। প্রথমে 37%, তারপরে 35%, তারপরে 19-20। সো বিভিন্ন সময় এটা চেঞ্জ হয়েছে। তো বাংলাদেশ এরই মধ্যে এক্সপোর্ট করেছে এই এডিশনাল শুল্ক, যেটা মোস্টলি বায়ারদের দিতে হয়েছে। বাট সেখানে অনেক সময় আমরা দেখেছি যে বাংলাদেশি যারা এক্সপোর্টার তাদেরও কিন্তু একটা অংশ শেয়ার করতে হয়েছে অনেক ক্ষেত্রে বায়ারদের প্রেশারের কারণে। সো সম্প্রতি যে ডেভেলপমেন্টটা আমরা জেনেছি যে আমরা যে ইউএসএ সুপ্রিম কোর্ট ফেব্রুয়ারিতে যে রুলিংটা দেয় যে এই ট্যাক্সটা বাতিল, প্রেসিডেন্ট ট্রাম্প যে শুল্ক আরোপ করেছে তো সেটা বাতিল করে দেয়। তো এটার আন্ডারে যে 166 বিলিয়ন ইউএস ডলার যে অতিরিক্ত শুল্ক আদায় করেছিল আমেরিকান সরকার, তো তার মধ্যে থেকে 100 বিলিয়ন ডলার ফেরত দেওয়া হয়েছে। যারা বেসিক্যালি এই এডিশনাল ট্যাক্সেসটা দিয়েছিল, শুল্কটা দিয়েছিল, তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। তো এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছে যে বাংলাদেশি এক্সপোর্টাররা যারা এই এডিশনাল যে অতিরিক্ত শুল্ক সেটার যে একটা অংশ তারা বহন করেছে বায়ারদের সঙ্গে, তো এখন তারা সেই টাকাটা ফেরত পাবে কিনা। তো এটা নিয়েই দর্শক আজকে আমাদের আলোচনা। টিভিএসের লিড রিপোর্ট ছিল এটা। রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট রিয়াদ হোসেন। আমরা তার সঙ্গে আলোচনা করব এবং আমাদের বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করব। রিয়াদ, স্বাগতম আপনাকে। এই যে 100 বিলিয়ন ডলার যে আমেরিকান ইম্পোর্টার যারা এটা ফেরত পেল, তো সেখানে ধরেন যে যে রিপোর্টটি আপনি করেছেন যে বাংলাদেশের কেউ কেউ এটা এখন তারা যে অতিরিক্ত শুল্কটা শেয়ার করেছিল আমেরিকান বায়ারদের সাথে, তো তারা এগুলো ফেরত পেতে পারে। তো আসলে কোন স্টেজে যোগাযোগটা আমাদের এক্সপোর্টাররা তাদের বায়ার ব্র্যান্ডের সাথে, কি এই ধরনের কোনো যোগাযোগ হয়েছে? হলে সেটা কি ধরনের রেসপন্স পাচ্ছে তারা? ধন্যবাদ সাজ্জাদ ভাই আপনাকে। এখানে 100 বিলিয়ন ডলার ফেরত দিয়েছে এবং 166 বিলিয়ন ডলার আপনি যেটা বললেন, আদালতের নির্দেশ অনুযায়ী আসলে পুরোটাই ফেরত দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ থেকে তো খুব কম যায় আমেরিকা যা ইম্পোর্ট করে তার মধ্যে বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে সেই তুলনায় তাদের বিবেচনা অনেক কম। আমাদের যদিও সেটা সবচেয়ে বড় বাজার, আমাদের 8 বিলিয়ন ডলারের, হ্যাঁ আমাদের 8-9 বিলিয়ন ডলারের মতো আমাদের টোটাল এক্সপোর্ট সেখানে। তো এখন যেটা আপনি আপনার বক্তব্যেই বলেছেন যে আমেরিকান বায়াররাই আসলে এটি দেওয়ার কথা, কিন্তু যখন সে বেশি ট্যাক্স ট্যারিফ যখন ইম্পোজ হলো তখন সে এই পেইনটা, এই এক্সট্রা ট্যারিফের পেইনটা কিছুটা বাংলাদেশি সাপ্লায়ারদের উপরে বলেছে তোমরাও কিছুটা বহন করো, সেটা হয়তো প্রাইস কমিয়ে দিয়ে। আমাদের সাপ্লায়াররা কি বহন করেছিল এটা? হ্যাঁ, কেউ কেউ বহন করেছিল, সবাই বহন করেনি। যারা নেগোশিয়েট করতে যতটুকু পেরেছে, কেউ হয়তো 1% বহন করেছে, 2%, 5%, কেউ 1/3, কেউ অর্ধেক বহন করেছে, এরকম আমরা শুনি। আমাকে একজন রপ্তানিকারক উনি বলেছেন যে উনি কোনো কোনো ক্ষেত্রে অর্ধেক পর্যন্ত বহন করেছেন, অর্থাৎ 20% যেটি এডিশনাল ছিল তাহলে সেটির থেকে উনি 10% পর্যন্ত বহন করেছেন, মানে উনি আসলে মূল্য কম নিয়েছেন ওই পরিমাণ। তো এখন সেটা তো তখন আসলে তার কেন মূল্য কম নিয়েছেন, কারণ ওনার তো না হলে বাজানো, অনেকের যুক্তরাষ্ট্রই প্রধান তার রপ্তানি বাজার, তার টোটাল যা এক্সপোর্ট তার 90%-ই যুক্তরাষ্ট্র বাজার। কারো কারো ক্ষেত্রে হুট করে যদি এই বাজারে যদি উনি অর্ডার না পান, তাহলে তো ওনার ব্যবসা, মানে শ্রমিকের বেতন, এসব লোকসান যাতে কমিয়ে আনা যায় সেজন্য উনি এখানে একটু প্রাইস ছাড় দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এতদিন পরে তারা তো টাকাটা ফেরত পাচ্ছে। যেহেতু তারা টাকা ফেরত পাচ্ছে আমেরিকানরা, ফলে বাংলাদেশ থেকে যারা এই ছাড়টা দিয়েছেন তাদেরও তো অধিকার আছে, তারা যতটুকু পেইন তারা নিয়েছেন সেটা আবার কিছুটা ফেরত পাওয়ার। তো এখন এখানে যে ইনফরমেশনটা আমাদের কাছে বা আমরা বিজিএমইএ অথবা বিকিএমইএ অন্য যতগুলো যারা আছে তাদের কাছে পাইনি, সেটা হচ্ছে কী পরিমাণ আসলে তারা অর্থের মূল্যে কতটুকু, তো সেই তথ্য পাওয়া যায়নি। এটা আসলে প্রত্যেকটা গার্মেন্ট ফ্যাক্টরি যারা এক্সপোর্ট করেছে তারা তার মতো করে নেগোশিয়েট করেছে। কেউ হয়তো 5%, 2%, 1%। একজন আমাকে বলেছেন যে ওনাকে বায়ার বলেছে 5%, 15% যেটা এডিশনাল ছিল তার মধ্যে 5%-এর মতো নেওয়ার জন্য, 15 বা 20% যেটা ছিল,
তো উনি বলছে যে আমি 1% তাদেরকে ছাড় দিয়েছি, 1% উনি প্রাইস কম নিয়েছে এবং সেখানে ওনার $25,000 মতো উনি ছাড় দিয়েছে আচ্ছা, অর্থের মূল্যে। right. তো এখন উনি বললো যে আমি হয়তো এটা সরাসরি তার কাছে এই টাকা চাইবো না, আমি তাকে বলবো যে আপনি আমার সাথে আমার হয়তো ব্যবসার ভলিউমটা একটু বাড়িয়ে দেন, আপনি আমার সাথে লং টার্ম ব্যবসা করেন, বা প্রাইসে একটু বেশি দেন। এটা ওনার বক্তব্য। কিন্তু কেউ কেউ আছে তারা ইতিমধ্যে বায়ারের সঙ্গে যোগাযোগ করছেন, যারা বড় অ্যামাউন্টে যারা আসলে ছাড় দিয়েছে, সেটি হয়তো 2, 3, 4 কোটি, 5 কোটি, 10 কোটি টাকাও হতে পারে, এরকম যারা ছাড় দিয়েছেন তারা বায়ারের সঙ্গে যোগাযোগ করছেন সেটি কিভাবে পাওয়া যেতে পারে। তো এখানে সরাসরি কিন্তু আমেরিকা থেকে আপনি এই প্রাইস ছাড় দিয়ে যে যতটুকু আপনি লস করেছেন সেটি সরাসরি পাওয়ার সুযোগ নেই, কারণ আমাদের বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের যেই রেগুলেশনস আছে সেখানে আপনি কিভাবে এই টাকা আনবেন, আনার তো আপনার সুযোগ, আপনি রাইট। এক্সপোর্ট দেখাতে পারছেন না, আপনি যেটা এক্সপোর্ট দেখিয়ে আনতে হবে, তো আপনার তো সেখানে এইভাবে কোনো বিষয় নাই যে আপনি মূল্য ছাড় দেওয়ার জন্য আনবেন। তাহলে যেটা হতে পারে সমাধান, আমরা এটি বিদেশি বায়ার, আমেরিকান যে বায়ার তাদের প্রতিনিধি ঢাকা অফিসে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এইটি হতে পারে যে পরবর্তী যে অর্ডারটা দিবেন এটা নেগোসিয়েশন হতে হবে, নিশ্চয়ই দুই পক্ষ একমত হতে হবে। পরবর্তী যে অর্ডারটা দিবেন উনি হয়তো ওই অর্ডারের প্রাইসটা একটু বাড়িয়ে দিবেন, এরকম কয়েকটা অর্ডারে উনি এটা অফসেট করতে পারেন, অথবা উনি একটা লং টার্ম অর্ডার মানে কনফার্ম করতে পারেন, অথবা উনি অর্ডারের ভলিউম বাড়িয়ে দিতে পারেন, অথবা এমন হতে পারে কখনো কখনো এই সাপ্লায়ার কোনো কারণে শিপমেন্টে দেরি করলেন, তখন এয়ার শিপমেন্ট করতে হয়, এরকম ক্ষেত্রে তার যে এক্সট্রা কস্ট সেই ক্ষেত্রে উনি ছাড় দিতে পারেন, কোনো কারণে ইনি জরিমানার মুখে পড়তে পারেন বা ডিসকাউন্ট দেওয়া লাগতে পারে, সেই জায়গাগুলোতে ছাড় দেওয়া, মানে নানান কায়দা উনি আসলে এটি পুষিয়ে দিতে পারেন। মূল বিষয় হচ্ছে সরাসরি উনি হয়তো একেবারে $US পে করে পোষাবেন এমন নয়, উনি অন্যভাবে সেটি যে কোনোভাবে পোষাতে পারেন। এটি হলো একটি। আরেকটি হচ্ছে যারা এফওবিতে এক্সপোর্ট করে, এটি আমি তাদের কথা বললাম, অনেকে কিন্তু একেবারে বায়ারের ওয়্যার হাউস পর্যন্ত পণ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব, এটি ডিডিএল নামে ডাইরেক্ট ডেলিভারি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু ইনাকে, যিনি বাংলাদেশের এরকম এক্সপোর্টারও আছেন, এটি 5 to 10% এরকম এক্সপোর্ট করেন, ওনাকে কিন্তু এই টাকা পরিশোধ করতে হয়েছে আমেরিকার নিউ ইয়র্কের হয়তো পোর্টে তাদের কাস্টমসকে। তাহলে উনি যেহেতু টাকা পে করেছেন, উনি কিন্তু সরাসরি ওখানে ক্লেম করার সুযোগ আছে, কারণ ইনি তো এই টাকাটা সরাসরি পে করেছেন। তো আমরা যেটা জেনেছি বিজিএমইএতে এরকম আমেরিকান সম্ভবত একদল মানে লয়ারও এসেছেন, তারা এই বিষয়ে পরামর্শ দিতে চান, আইনি সহায়তা দিতে চান এই ধরনের। আর ঠিক বিজিএমই থেকে নাকি বলা হয়েছে যে যাদের এই ধরনের আইনি সহযোগিতা লাগবে তারা এই আইনি সহযোগিতা নিতে পারবে, বিশেষ করে যারা ওই সরাসরি বায়ারের হাউসে পৌঁছে দিতে গিয়ে নিজে ওই ট্যারিফের এক্সট্রা টাকাটা পে করেছিল। রাইট। তো এই যে ধরেন যে এফওবিটা, আমরা জানি যে এফওবিটা শুধু বাংলাদেশি সাপ্লায়াররা এটা শিপ পর্যন্ত তুলে দেওয়া, আর কোনো দায়িত্ব এগুলো সব বায়ারদের। তো এই ডিডিএল যেটা ডাইরেক্ট ডেলিভারি, তো এটা আমাদের এক্সপোর্টাররাই পৌঁছে দেয় আমেরিকান পোর্ট পর্যন্ত বা ওয়্যার হাউস পর্যন্ত। হ্যাঁ, তো আপনার এই যে ডিডিএল ডাইরেক্ট আমাদের এক্সপোর্টের পার্সেন্ট কত আউট অফ টোটাল? আমি যেটা বললাম যে এটা আসলে ডিডিএলটা ইদানিং জনপ্রিয় হচ্ছে। জনপ্রিয় হওয়ার একটা কারণ হচ্ছে, কি কারণ? আপনার ধরুন আপনি যদি এফওবিতে পাঠান তাহলে মাঝপথে শিপিং লাইন অথবা ফ্রেট ফরওয়ার্ডার নানান জায়গায় কিছু টাকা চলে যায়। তো যিনি এক্সপোর্ট করেন, যাদের একটু বড় ভলিউমে এক্সপোর্ট হয়, বড় ফ্যাক্টরি, যার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ ভালো, তো উনি চিন্তা করেন যে এই সব টাকা আমি তাকে না দিয়ে আমি নিজেই পৌঁছে দিই, সেক্ষেত্রে হয়তো ওনার কিছু আর্থিক সুবিধা উনি পান, সেই জন্যই উনি এইভাবে পৌঁছে দেন। এখন আমি যেটা বললাম যে ডিডিএলে পৌঁছাতে গেলে বা ওয়্যার হাউস পর্যন্ত পৌঁছাতে গিয়ে উনি যে এক্সট্রা ট্যারিফ দিয়েছেন, সেক্ষেত্রে তো ওই ট্যারিফটাও নিশ্চয়ই উনি পণ্যের দামের সঙ্গে যুক্ত করে নিয়েছেন বায়ারের কাছ থেকে। তো সেক্ষেত্রে হয়তো উনি যদি এখন এইভাবে আমেরিকান সরকারের কাছ থেকে পান, তাহলে সেক্ষেত্রে উনিও হয়তো ওখানকার বায়ারকে পে করতে হতেও পারে, যদি এটা থেকে থাকে তাদের এই ধরনের, যে হ্যাঁ, কারণ উনি তো তখন বাড়তি পয়সা দিয়েছে আমেরিকান বায়ার, যদি এটি হয়ে থাকে, হয়তো এটি হয়েছে। কারণ ডিডিএলটা সম্প্রতি জনপ্রিয় হচ্ছে, আমাদের যারা একটু ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, বড় ফ্যাক্টরি, বড় এক্সপোর্টার, তারা এখন ডিডিএলের দিকে যাচ্ছে এবং এটিও জনপ্রিয় হচ্ছে। কিন্তু আপনার এই যে রিফান্ড তারা চাচ্ছে, তো আমেরিকাতে শুল্কটাও তো নাই, এডিশনাল যেটা বসিয়েছিল,
যেহেতু কোর্ট রুলিং দিয়েছে। তো বাংলাদেশের গার্মেন্ট এক্সপোর্টাররা এখন কি বলছে যে আমেরিকান মার্কেটে তারা প্রসপেক্টটা কেমন দেখছে সামনে? আমেরিকান টোটাল চাহিদাটাই আসলে কিন্তু খুব বাড়ছে না, মানে বাজারটাই আসলে বাড়ছে না। আপনার যদি বাজার বাড়ে তখন একটা হিসাব। এখন হ্যাঁ, এই যে আপনি জানেন যে ট্যারিফ কমানোর পরে কিন্তু আবার এই যে ফোর্স লেবার ইস্যুতে হ্যাঁ। ওই যে তাদের সেকশন 301 যেটা, রাইট। সেই সেকশনের অধীনে কিন্তু নতুন করে আবার ট্যারিফ হলো বাংলাদেশের উপরে এডিশনাল 10%। মানে আদালত বাদ দেওয়ার পরে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আবার নতুন করে এই ট্যারিফটা আবার এনেছে। এখন এখানে বাংলাদেশের জন্য একটা ছোট্ট সুবিধা কিন্তু আসলে আছে, সেটা হলো বাংলাদেশের উপরে 10%, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম প্রতিযোগী দেশের উপরে কিন্তু 12%। তো ফলে এখানে ভিয়েতনামের উপর কি 12%? ভিয়েতনামের উপরে সম্ভবত আই থিংক ভিয়েতনাম, ইন্ডিয়া এদের উপরে 12%। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই দেশগুলোর উপরে 10%। তো এখন হ্যাঁ, ভিয়েতনামের উপরে 10 অথবা 12% হতে পারে। এখন ধরেন বাংলাদেশ এক্ষেত্রে তাহলে একটুখানি প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হলো। আবার বাংলাদেশের আরেকটা সুযোগ আছে, সেটা হলো ইউএসের সাথে আমাদের যে ডিল হয়েছে, সেখানে বলা হয়েছে ইউএস কটন ইম্পোর্ট করে সেইটি দিয়ে তৈরি পোশাক যদি ইউএস মার্কেটে এক্সপোর্ট করা হয় তাহলে আমাদের উপর এডিশনাল যে চার্জ সেটি থাকবে না। যদি বাংলাদেশ ফাইনালি এটি করতে পারে তাহলে বাংলাদেশ একটুখানি এগিয়ে যাওয়ার সুযোগ আছে। অর্থাৎ ড্রাস্টিক্যালি কিন্তু চীনের রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে কমছে, বিশেষ করে তৈরি পোশাক। তাহলে এই সুযোগটা বাংলাদেশ কিন্তু ওইভাবে নিতে এখনও পর্যন্ত পারছে না। কারণ হলো আমাদের চাইতে ভালো করছে ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া। কিন্তু আমরা যদি এই তাদের কটন ইম্পোর্ট করে যদি সেটি এক্সপোর্ট করতে পারি, অথবা এই যেই ট্যারিফটা তারা ফোর্স লেবার ইস্যুতে দিল, সেক্ষেত্রে আমাদের উপর তুলনামূলক একটুখানি কম আছে। এই দুইটির যোগফল এবং সামনের দিকে যদি মেজর কোনো ইন্টারন্যাশনাল ক্রাইসিস তৈরি না হয় তাহলে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির সম্ভাবনা ভালো। কিন্তু এই যে আপনি আমেরিকান কটন ইউজ করে, এই যে বাংলাদেশ আমেরিকার মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তি, এর আন্ডারে ইউএস অরিজিন কটন ইউজ করে কাপড় এক্সপোর্ট করলে এটা কি আপনি এডিশনাল যে 10% সেটা লাগবে না, নাকি ধরেন যে টোটালি ডিউটি ফ্রি পাবে আমেরিকান মার্কেটে? কোনটা? আমরা যেটা জেনেছি, আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলে, সেটা হলো এডিশনাল যে অংশটা আসলে তারা ইম্পোজ করেছে, এডিশনাল ডিউটিটা, ট্যারিফটা লাগবে না। তার মানে এডিশনালটা না লাগলেও সেটিও একটি ইয়ে হয়, কারণ সব দেশের উপরেই তো এডিশনাল 10 to 12% আছে। তো যদি সব দেশের উপরে থাকে, আপনি যদি ওই অংশটাও আপনি ছাড় পান, সেটি আপনাকে একটুখানি তো এগিয়ে দেবে। এটা একটা বাংলাদেশের জন্য। আচ্ছা, আলোচনা শেষ দিকে আমরা যে এই যে $100 বিলিয়ন অলরেডি রিফান্ড করেছে, আরো $66 বিলিয়ন হয়তো করবে। তো এর মধ্যে আসলে যেটা দেখছিলাম আমেরিকান সরকারের কিছু তথ্য, যে এগুলো কিন্তু সব কিছু গার্মেন্টসে না, গার্মেন্টসের জন্য হয়তো অনেক কম হবে অ্যাপারেল, এটা সব ইম্পোর্টের ক্ষেত্রে। অ্যাপেল সব থেকে বেশি ফেরত পাচ্ছে, $2.2 বিলিয়ন অ্যাপেল ফেরত পাচ্ছে। তো এই টেক কোম্পানি যারা অনেক কিছু চায়না থেকে ইম্পোর্ট করে, তাদের এডিশনাল ডিউটি দিতে হয়েছে, তো তারা অনেক ফেরত পাবে। তো এখানে কি এরকম কোনো কিছু আমরা পেয়েছি যে গার্মেন্টসের ক্ষেত্রে আসলে এই $100 বিলিয়ন মধ্যে কত মনে হয় এরকম? এটা হচ্ছে আমেরিকা তো দেখুন $166 বিলিয়ন তারা ট্যারিফ আদায় করেছে, মানে তারা তাহলে কত বিলিয়ন ডলার, কত শত বিলিয়ন ডলার তারা আসলে ইম্পোর্ট করেছে। তো সেখানে বাংলাদেশ ওই দেশটিতে বা তারা তাদের অ্যাপারেল ইম্পোর্ট ভালো যদিও, কিন্তু সেটিও অন্যান্য তাদের যে মেশিনারিজ আইটেম, টেকনোলজি আইটেম বা আরও যা যা আসে সেগুলোর তুলনায় অ্যাপারেল অনেক পেছনে। এখন তো সেখানে আবার বাংলাদেশটাকে যদি আমি ধরি, বাংলাদেশ আমরা যেটা বললাম খুবই কম, সেখানে আবার কতজন দিয়েছে, সবাই তো নিশ্চয়ই ছাড় দেয়নি, যারা দিয়েছে। ফলে এটা হিসাব করতে গেলে এটি আসলে অর্থমূল্যে খুব বড় কিছু হবে না, অনেক বড় অ্যামাউন্ট হয়তো হবে না। কিন্তু এটি আপনি যাই হোক, আপনি যদি এই কোনো না কোনোভাবে এটি ফেরত পান, আপনার যদি ইভেন $100 মিলিয়ন হয়, আপনার $50 মিলিয়ন আপনার যদি ছাড় দেওয়া হয়, আপনি যদি সেটি ফেরত পাওয়ার সুযোগ থাকে, আপনি ফেরত নেবেন না কেন, বা যে কোনোভাবে। এবং আমরা বিজিএমের সাথে অথবা বিকেএমই বা আরও আমাদের যারা এক্সপার্ট বা ইন্টারন্যাশনালি যারা এগুলোর তথ্য সংরক্ষণ করে, তারা কেউই আসলে আমাদেরকে এই তথ্যটা দিতে পারেননি। এবং বিজিএমের কাছেও এই তথ্য নেই ঠিক তাদের কতজন সরাসরি তাদের ওই ওয়্যার হাউসে পৌঁছে দেওয়ার, যেটাই ডাইরেক্ট ওয়্যার হাউসে, সে এই তথ্যগুলো আসলে তাদের কাছে নেই। বাংলাদেশে একটা বড় প্রবলেম হলো পৃথিবীব্যাপী তথ্য পাওয়া হয়তো অত সহজ না, বাংলাদেশে এটা আরও অনেক বেশি, অনেক ডিফিকাল্ট, অনেক
সংগঠন বা সরকারি সংস্থা এই তথ্যগুলো ঠিকমতো রাখে না, ট্রু। যার কারণে আমাদের শুধু মানে গার্মেন্টস তো একটা পার্ট বা আমাদের এক্সপোর্ট একটা অংশ, আমাদের টোটাল ইকোনমিতে মাঝে মাঝে তো অনেকগুলো সংকট তৈরি হয়। এই সংকটের মূল কারণ আপনি দেখবেন যে প্রপার ডাটা না থাকা। আপনার কৃষি পণ্য নিয়ে অনেক সংকট তৈরি হয়ে যায়, আলু পেঁয়াজ এসব নিয়ে, রাইট, এটা বিবিএস এর তথ্য সঠিক তথ্য না থাকার কারণে, সঠিক ডেটা না ঠিকই থাকার কারণে, বলেছেন। এটিও এরকম একটি বিষয়। রিয়াদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম এবং আমাদের আলোচনা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।